শুভমকে কোলে নেওয়ার পরেই পুনম ছাদের এদিক ওদিক একটু চোখ বুলিয়ে নেয়। আশেপাশে বাড়ির ছাদে তখন কেউ ছিল না। খুব তাড়াতাড়ির সঙ্গে শুভমকে আবার ওই ট্যাঙ্কির কাছে নিয়ে গিয়ে ওই ট্যাঙ্কির জলের মধ্যে শুভমকে ফেলে দেয়। ওই ট্যাঙ্কির জলের মধ্যে ডুবিয়ে ধরে ওই 3 বছরের বাচ্চা শুভমের শরীরটাকে। জলে পড়া মাত্র শুভম খুব ছটফট করে, কিন্তু ওই 3 বছরের বাচ্চার আর কতটুকুই বা ক্ষমতা। সে একবারও বুঝে উঠতে পারেনি যে তার নিজের মা কেন তাকে এইভাবে জলে ডুবিয়ে ধরছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আবার সব শান্ত। ওই ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে ওই লাশ দুটিকে দেখে পুনম একটা লম্বা শ্বাস নেয়। ঠিক তারপরেই ছাদের দরজাটা খোলা রেখে সে চুপচাপ নিচে চলে যায়। জয় হিন্দ বন্ধুরা। আচ্ছা, এমন ঘটনা যদি শোনেন, শুধুমাত্র সুন্দর হওয়ার জন্য একজন মহিলা তার নিজের বাচ্চা সহ আরো 4 জন বাচ্চাকে জলে ডুবিয়ে খুন করে। ব্যাপারটা শুনলে খুব অবাক হবেন, তাই না? আমার বিশ্বাস এই গোটা ঘটনা শোনার পর এই মহিলার প্রতি আপনার ঘৃণা হবে। ঘটনা সূত্রপাত সোনিপত, হরিয়ানা। 2019 সালে পুনম বলে একটি মহিলার সাথে নীরজ বলে একটি ছেলের বিবাহ হয়। 2019 সালে বিয়ে হওয়ার পর 2020 সালে পুনমের একটা পুত্র সন্তান হয়। খুব আদর করে ওই বাচ্চার নাম রাখা হয় শুভম। পুনম পলিটিক্যাল সায়েন্সে MA পাস করেছে। 2020 সালের পর পুনম তার স্বামী নীরজকে বলে সে আরও পড়াশোনা করতে চায়। এই কথাটা শোনার পর নীরজও পুনমের পড়াশোনাতে খুব সাহায্য করে। শ্বশুরবাড়ি থেকেই পুনম B.Ed এর এক্সাম দেয়। খুব ভালোভাবে পাসটাও করে যায় সে। সবকিছুই তখন প্রায় ঠিকঠাকই চলছিল। এদিকে শুভমও ধীরে ধীরে বড় হচ্ছে। শুভমের বয়স যখন 2 বছর, তখন পরিবারের লোকজন, আত্মীয় স্বজন সকলেই পুনমকে বলে যে শুভম তার মতো দেখতে হয়নি। ঠিক এই সময়ই পুনম তার বাচ্চাকে নিয়ে একটা বিয়ে বাড়িতে যায়, কিন্তু সেখানেও একই ব্যাপার। অন্যান্য বাচ্চাকে আত্মীয় স্বজনরা আদর করছে, কিন্তু পুনমের কাছে সেই আত্মীয় স্বজন এসেই ওই একই কথা বলছে যে তোমার বাচ্চা তোমার মতো দেখতে হয়নি। এই প্রথম পুনমের খুব রাগ হয়। তার মনে হয় অন্যান্য বাচ্চাকে সব আত্মীয় স্বজন আদর করছে ঠিকই, কিন্তু তার বাচ্চাকে কেউ একবারও কোলে নিচ্ছে না। সে আরও ভাবে যে তার বাচ্চা শুভম কেন ভালো দেখতে নয়। এই কথাগুলো শোনার পর ধীরে ধীরে রাগ বাড়তে থাকে পুনমের। এইভাবেই দিন পেরিয়ে যায়। সময়টা 2023-এর নভেম্বর মাস। একজন 11 বছরের বাচ্চা মেয়ে পুনমের বাড়িতে বেড়াতে আসে। সম্পর্কে সে পুনমের ননদের মেয়ে। ওই 11 বছরের মেয়েটির নাম ইশিকা। ইশিকা দেখতে খুবই সুন্দর। পরীক্ষা শেষ হওয়ার পর স্কুলের ছুটি পড়েছে, তাই কিছুদিন সে তার মামার বাড়িতে ঘুরতে এসেছে। ইশিকা মামার বাড়ি আসার পর মামার বাড়ির পাড়া প্রতিবেশীও ইশিকার সুন্দরতা নিয়ে বিভিন্নভাবে প্রশংসা করে। আর এদিকে ইশিকার প্রশংসা শুনে পুনমের খুব রাগ হয়। ঠিক এই সময় পুনমের বাড়িতে একদিন কেউ নেই। বাড়ি সম্পূর্ণভাবে ফাঁকা। নীরজ নিজেও সেদিন কাজের জন্য বাইরে। বাড়িতে শুধুমাত্র ওই 2টি বাচ্চা আর পুনম। হরিয়ানার সমস্ত বাড়ির ছাদেই জলের ট্যাঙ্ক, এবং সেগুলো দেখতে খুবই সুন্দর। ইশিকা আর শুভম তখন বাড়ির মধ্যেই খেলা করছিল। পুনম বাড়ি সম্পূর্ণ ফাঁকা দেখে ইশিকাকে কাছে ডাকে। ইশিকা পুনমের কাছে আসার পর তার হাতটাকে ধরে ছাদে নিয়ে যায় পুনম। ছাদে যাওয়ার পরে ইশিকাকে পুনম নিজের কোলে তুলে নেয়। ইশিকা বেচারা ভাবে তার মামিমা তাকে কত ভালোই না বাসে। ইশিকাকে কোলে নেওয়ার পর পুনম ওই ছাদেরই জলের ট্যাঙ্কের দিকে যায়। ট্যাঙ্কের ঢাকনাটা খুলে ইশিকাকে বলে, দেখতে পাচ্ছিস কত জল? আরও জিজ্ঞাসা করে, তুই সাঁতার জানিস? ইশিকা তার মামিমাকে উত্তর দেয় সে কখনো সাঁতার শেখেনি। এই কথাটা ইশিকার মুখ থেকে শোনা মাত্র পুনম তাকে ওই জলের ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। প্রথমটায় ইশিকা কিছুই বুঝে উঠতে পারেনি। নিজের শরীরের সমস্ত জোর লাগিয়ে সে উপরে উঠে আসার চেষ্টা করছিল। ঠিক এই সময় পুনম ইশিকার মাথাটাকে ওই ট্যাঙ্কের জলের মধ্যে ডুবিয়ে ধরে। সে যেন কোনো রকম উপরে উঠে আসতে না পারে। পুনমের মাথায় তখন আগুন জ্বলছে, যে আগুনটা এতদিন তার মাথায় ধামাচাপা দেওয়া ছিল। পুনম মনে মনে ভাবে তোর আর রূপের বড়াই কেউ করতে পারবে না। ইশিকা তখনও জলের মধ্যে ছটফট করছে, কিন্তু কিছুটা জল খাওয়ার পর সব কিছু শান্ত। পুনম দেখে ওই ট্যাঙ্কের জল থেকে একটা বড় বুদবুদ ওপরে উঠে এলো। সে বুঝে যায় ইশিকার খেলা শেষ। পুনমের আবার মনে হয় ইশিকার যদি মৃত্যু না হয়ে থাকে, সে যদি অজ্ঞান হয়ে যায়, তাই সেটা ভেবে সে আরও কিছুক্ষণ পুনমের চুলের মুঠিটাকে ধরে ওই ট্যাঙ্কের জলের মধ্যে ডুবিয়ে রাখে। সেদিন দুর্ভাগ্যবশত পুনম এবং ইশিকাকে ছাদে উঠে আসতে দেখে তার 3 বছরের শুভমও
মায়ের পিছু পিছু উপরে উঠে আসে। শুভম যে তাদের পিছু পিছু ছাদে এসেছে সেটা পুনম একবারও লক্ষ্য করেনি। এই পুরো ঘটনাটা শুভম থমকে দাঁড়িয়ে দেখছিল। সে সমস্তটাই দেখেছে যে কিভাবে ইশিকাকে তার মা ট্যাঙ্কের জলের মধ্যে ফেলে দিল। ইশিকার মৃত্যু হওয়ার পর পুনম ওই জলের ট্যাঙ্ক থেকে পিছু ফেরা মাত্র দেখতে পায় যে তার ছেলে শুভম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দেখছে। আর শুভমকে দেখা মাত্র পুনম খুব ঘাবড়ে যায়। পুনম ভাবে যে হতে পারে তার বাচ্চার 3 বছর বয়স, এই সমস্ত ঘটনা তার বাচ্চা নিশ্চয়ই দেখেছে। সে যদি অন্য কাউকে এই ঘটনা বলে দেয় তাহলে সমূহ বিপদ। কি করা যায় এটা ভাবতে গিয়ে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। শুভম তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মায়ের দিকেই দেখছিল। পুনম একটু এগিয়ে এসে তার ওই 3 বছরের বাচ্চা শুভমকে কোলে তুলে নেয়। শুভম ভেবেছে তার মা হয়তো তাকে আদর করে কোলে নিল, কিন্তু সে একবারও বুঝতে পারেনি কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে কি ঘটতে চলেছে। শুভমকে কোলে নেওয়ার পরেই পুনম ছাদের এদিক ওদিক একটু চোখ বুলিয়ে নেয়। আশেপাশে বাড়ির ছাদে তখন কেউ ছিল না। খুব তাড়াতাড়ির সঙ্গে শুভমকে আবার ওই ট্যাঙ্কির কাছে নিয়ে গিয়ে ওই ট্যাঙ্কির জলের মধ্যে শুভমকে ফেলে দেয়। ওই ট্যাঙ্কির জলের মধ্যে ডুবিয়ে ধরে ওই 3 বছরের বাচ্চা শুভমের শরীরটাকে। জলে পড়া মাত্র শুভম খুব ছটফট করে, কিন্তু ওই 3 বছরের বাচ্চার আর কতটুকুই বা ক্ষমতা। সে একবারও বুঝে উঠতে পারেনি যে তার নিজের মা কেন তাকে এইভাবে জলে ডুবিয়ে ধরছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আবার সব শান্ত। ওই ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে ওই লাশ দুটিকে দেখে পুনম একটা লম্বা শ্বাস নেয়। ঠিক তারপরেই ছাদের দরজাটা খোলা রেখে সে চুপচাপ নিচে চলে যায়। এরপর কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। নীরজও নিজের কাজ থেকে বাড়ি ফিরে আসে। নীরজকে দেখা মাত্র পুনম নীরজকে জানায় যে ইশিকা শুভমকে সে অনেকক্ষণ থেকে খুঁজে পাচ্ছে না। নীরজ এই কথা পুনমের কাছে শোনা মাত্র বাড়ির আশপাশটায় একটু খুঁজতে থাকে। এদিকে পুনমও নীরজের সাথে ওই 2জন বাচ্চাকে খুঁজতে থাকে। অভিনয়টা সে এমনভাবে করে যে বাড়ির বা পরিবারের কোনো মানুষজনের সন্দেহ যেন তার উপরে না যায়। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পরে বাড়ির লোকজন ছাদের উপরে যায়। ছাদে গিয়ে তারা দেখতে পায় যে জলের ট্যাঙ্কের ঢাকনাটা তখন খোলা, আর খোলা ট্যাঙ্কের মধ্যে উকি দিতেই দেখতে পায় 2জন জলের মধ্যে পড়ে রয়েছে। এই ব্যাপার দেখা মাত্র যত তাড়াতাড়ি সম্ভব ইশিকা এবং শুভমের দেহটাকে ওই ট্যাঙ্কের ভেতর থেকে বের করা হয়। এই ঘটনা হওয়ার পর সবাই একটাই কথা ভাবে যে খেলতে খেলতে পড়ে গিয়েছে ওই ট্যাঙ্কের মধ্যে 2জন, কিন্তু এর পিছনে কারণটা কেউ কল্পনাও করতে পারেনি। সাধারণ একটা দুর্ঘটনা বলে এই কেস পুলিশের কাজ পর্যন্ত যায়নি। প্রত্যেকটা মানুষেরই মনে হয় এটা খেলতে গিয়ে দুর্ঘটনা। ইশিকা এবং শুভমের দেহটাকে অন্তিম সংস্কার করা হয়। এই ঘটনার পরে পুনম কিন্তু খুব খুশি। পুনম ভাবে যে ইশিকাকে সবাই সুন্দর সুন্দর বলে প্রশংসা করত সে আর এই পৃথিবীতে নেই। পুনমের আরও মনে হয় যে যারা তার বাচ্চাকে বলতো সে সুন্দর দেখতে নয়, তারাও আর কিছু বলতে পারবে না। এবার সময় আসে 2023 থেকে 2025-এর আগস্ট মাস। দ্বিতীয়বার প্রেগনেন্ট হয় পুনম। বাচ্চা হওয়ার পর ওই বাচ্চাটার বয়স তখন কয়েক মাস। এই 2023 থেকে 2025 পর্যন্ত মাঝখানে সময়টা প্রায় সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল। 2025-এর আগস্ট মাসে পুনম তার নিজের বাবার বাড়ি যায়। সে ভেবেছে ওখানে গিয়ে কয়েকটা দিন থেকে আসবে। যেমন বাচ্চা হওয়ার পর মেয়েরা বাবার বাড়ি যায়, ঠিক তেমনি ওখানেই পুনমের কাকার ছেলে, তার একটা 6 বছরের বাচ্চা, যে বাচ্চাটার নাম জিয়া। জিয়া দেখতে খুবই সুন্দর। আশেপাশে মানুষজন বা পাড়া প্রতিবেশী জিয়ার সুন্দরতাও খুব প্রশংসা করে। ইশিকা এবং শুভমের মৃত্যুর 2 বছর পর জিয়ার যখন আবার প্রশংসা শোনে পুনম, তখন তার আবার রাগ হয়, মাথায় রক্ত উঠে যায় তার। এই জিয়ার প্রশংসা শুনে পুনমের ইশিকার কথা মনে পড়ে যায়। আর তার থেকেও বড় কষ্টকর ঘটনা, জিয়ার নিজের মা তখন পুনমের ওই ছোট বাচ্চাটির দেখাশোনা করছিল। একদিন আবার সুযোগ আসে পুনমের। সেদিনও ওই বাড়িতে কেউ ছিল না। ওই বাড়িরও ছাদে জলের ট্যাঙ্ক। ঠিক একই রকম ভাবে পুনম জিয়াকে কোলে নিয়ে ছাদে যায়। ওই জলের ট্যাঙ্কের ঢাকনা খুলে জিয়াকেও ওই জলের মধ্যে ফেলে দেয়। খুব ছটফট করে 6 বছরের জিয়া, কিন্তু এই ঘটনা দেখার মতো আর জিয়াকে পুনমের হাত থেকে বাঁচানোর মতো সেই দিন সেখানে কেউ ছিল না। জিয়ার নড়াচড়া শান্ত হতেই পুনম আবার নিচে নেমে আসে। স্বাভাবিকভাবেই কিছুক্ষণের মধ্যেই খোঁজ শুরু হয় জিয়া। একটু খোঁজাখুঁজি করার পরেই ওই ট্যাঙ্কের মধ্যে জিয়ার মৃতদেহ পাওয়া যায়। আবারও সেখানে সবাই ভাবে যে দুর্ঘটনাবশত খেলতে গিয়ে পড়ে গিয়েছে ওই জলের ট্যাঙ্কের মধ্যে। কিন্তু পুনমের কাকাতো ভাই অর্থাৎ
জিয়ার নিজের বাবার একটু এই ব্যাপারটা সন্দেহ মনে হয়। সে ভাবে যে 2 বছরের মধ্যে 3টি একই ঘটনা কিভাবে সম্ভব। প্রথম ইশিকা, তারপর শুভম, তারপর জিয়া। এই ঘটনার কিছুদিন আগে থেকেই পুনমকে নিয়ে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকে অনেক কথাই বলতো। তারা বলতো পড়াশোনা অনেক দূর করতে পারে পুনম, কিন্তু পাড়া প্রতিবেশী বা সাধারণ আত্মীয় স্বজনের সঙ্গে পুনম একবারই মেলামেশা করে না। সব সময় এমন ভাব, শুধুমাত্র নিজে খাবো, নিজে পড়বো, একা থাকবো, এই সমস্ত স্বভাব। এই ব্যাপারগুলো পুনমের কাকাতো ভাই অর্থাৎ ওই জিয়ার বাবার মনে পড়ে ঠিকই, কিন্তু এই ব্যাপার সে কাউকে প্রকাশ করে না, শুধুমাত্র মনের মধ্যেই চেপে যায়। জিয়ার বাবার মনে হয় যেহেতু পুনমের নিজের ছেলেও জলে ডুবে মারা গিয়েছে, তাই এটাও একটা দুর্ঘটনাই বটে। জিয়ার মৃত্যুর পরেও সাধারণ দুর্ঘটনা বলে সেই কেসও পুলিশের কাছ পর্যন্ত যায়নি। জিয়ার মৃতদেহটা জলের ট্যাঙ্ক থেকে বের করে তারও সৎকার্য করা হয়। পুরো পরিবারের মধ্যে একটা গভীর শোকের ছায়া। পুনম নিজেও এমন অভিনয় করে যাতে সবাই, সমস্ত আত্মীয় স্বজন তাকে দেখে ভাবে সে নিজেও খুব দুঃখ পেয়েছে এই ঘটনাতে। বাবার বাড়িতে কিছুদিন থাকার পর সে আবার নিজের বাড়ি ফিরে আসে। এই শ্বশুর বাড়ি যাওয়ার পর সে পুরোপুরিভাবে আবার নর্মাল হয়ে যায়। পুনম নিজে একটু খেয়াল করে দেখে যে তার আশেপাশেও আর কোনো সুন্দর বাচ্চা নেই। আগস্ট মাসের পর এবার সময় আসে নভেম্বর 2025। এই 2025 সালের নভেম্বর মাসে নীরজ অর্থাৎ পুনমের স্বামীর তার মামার বাড়িতে একসঙ্গে 2টি বিয়ে ছিল। প্রথম বিয়ের অনুষ্ঠান ছিল ওই নীরজেরই নিজের মামার মেয়ে, আর দ্বিতীয় অনুষ্ঠানটা ছিল ওই মামারই নিজের ছেলে। 30শে নভেম্বর 2025 মেয়েটির বিয়ে এবং 1 ডিসেম্বর 2025 ছেলেটির বিয়ে। যেহেতু নীরজের নিজের মামা, তাই সমস্ত পরিবারকে নিয়ে কয়েকদিন আগে থেকে নীরজ ওই বিয়ের অনুষ্ঠানে পৌঁছায়। এরপর তারিখ আসে 30শে নভেম্বর 2025। সেই দিন সব কিছুই নর্মালভাবেই চলছিল, কিন্তু এই 30 তারিখের রাত্রি থেকেই পুনম আবার বিচলিত হয়ে ওঠে। নীরজের মামার পরিবারে একজন 6 বছরের বাচ্চা, যার নাম বিধি। বিয়ে বাড়ি বলে কথা, তাই সমস্ত মানুষেরই সাজগোজ, পোশাক আশাক সমস্ত কিছুই ভালো। 6 বছরের বিধিও একটা নতুন প্যান্ট, একটা নতুন জামা আর মাথায় একটা ফুলের ব্যান্ড লাগিয়েছিল। খুবই সুন্দর দেখতে লাগছিল তাকে। কিছু মানুষজন বিধিকে এই সাজে দেখার পর তার খুব প্রশংসা করে, আর প্রশংসা করার সময় পুনমও সেখানেই দাঁড়িয়েছিল। পুনম ভাবে বিধির প্রশংসা সবাই কেন করছে, আর বিধি এত দেখতে ভালো কেন? তাই তার মনে একটাই কথা জাগে যে এই বিধিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। 1 ডিসেম্বর 2025 দুপুর 2টো সবাই তখন বরযাত্রী যাওয়ার জন্য রেডি হচ্ছে। আচমকাই পুনম সবাইকে বলে তার শরীরটা ঠিক নেই, সে তাদের সঙ্গে যেতে পারবে না। বাড়ির মধ্যেও কিছু বৃদ্ধ মহিলা ছিল যারা বরযাত্রী যাচ্ছে না, তারা বাড়িতেই থাকবে। শরীর খারাপের কারণ দেখিয়ে বাড়িতেই থেকে যায় পুনম। সকলেই তাকে রেখে দিয়ে চলে যায়। এদিকে বিধিও তখন বাড়িতে, কারণ বিধি তার মা বাবার সঙ্গে অন্য গাড়িতে যাবে। পুনম আগেই দেখেছিল যে বিধি বাড়িতেই আছে। সে ভালো করেই জানতো বিধি তার মা বাবার সঙ্গে কয়েক ঘন্টা পরে যাবে। ঠিক এই সুযোগটাই কাজে লাগায় পুনম। সবাই চলে যাওয়ার পর পুনম দেখে বিধি সিঁড়ির কাছে খেলা করছে। পুনম এগিয়ে যায় বিধির কাছে, বিধির মাথায় একটু হাত বুলিয়ে তাকে একটু আদর করে দেয়। ঠিক তারপরেই বিধির হাতটাকে ধরে ওই বাড়ির স্টোর রুমে নিয়ে যায়। পুনম আগে থেকেই জানতো যে ওই স্টোর রুমের ভিতর একটা ছোট প্লাস্টিকের বাথ টব রাখা আছে। সেটা খুব একটা বড় নয়, যেখানে বাচ্চাদের স্নান করানো হয়। প্রথমে ওই বাথ টবের মধ্যে জল ভরে পুনম, এতটা জল ভর্তি করে যাতে বিধির মাথাটা ডোবানো যায়। তারপর ওই স্টোর রুমের দরজাটাকে বন্ধ করে বিধির ঘাটটাকে ধরে ওই বাথ টবের জলটার মধ্যে ডুবিয়ে ধরে। খুব হাত পা ছড়ে বিধি, কিন্তু পুনমের হাত থেকে তার কোনো রকম নিস্তার নেই। কিছুটা জলও খেয়ে ফেলেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সবকিছু শান্ত, আবার আগের মতো। এই টানা হেজারের মধ্যে কিছুটা জলের ছিটেও পুনমের কাপড়ের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবেই কাপড়টাও কিছুটা ভিজে যায়। বিধির মৃতদেহকে স্টোর রুমের মধ্যে রেখে দরজাটাকে বন্ধ করে বাইরে দিয়ে শিকল তুলে আবার সে স্বাভাবিকভাবে ঘুরতে থাকে। সকলকে দেখায় যেন কিছুই হয়নি। ওই বাড়িরই কয়েকজন বৃদ্ধ মহিলা তাকে জিজ্ঞাসা করে যে কাপড়টা কিভাবে ভিজলো। পুনম তাদের কাউকে বলে জল পড়েছে, আবার কাউকে বলে দুধ পড়েছে। এদিকে যেহেতু বরযাত্রী যাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে, তাই বিধির মা বাবাও বিধিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজ করার পর তারা স্টোর রুমে যায়। সেখানে গিয়ে ওই ঘটনা দেখার পর
তারা কান্নায় ভেঙে পড়ে। ফুটফুটে মেয়েটির মাথাটা তখনও ওই বাথটবে জলের মধ্যে ডোবানো। এই ব্যাপার দেখার পর এই ঘটনাতেই পুলিশকে ফোন করা হয়। ঘটনা শোনা মাত্র হরিয়ানা পুলিশের একটা টিম যত তাড়াতাড়ি সম্ভব ওই ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে যে 6 বছরের একটা বাচ্চা এত ছোট একটা বাথটবে ডুবে যাওয়া প্রায় অসম্ভব, এবং সব থেকে বড় পয়েন্ট যে বাইরে থেকে দরজাটা বন্ধ। এখান থেকে একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায় যে ওই দরজা বাইরে থেকে বন্ধ করেছে সে নিজেই এই কাজ করেছে। এই ব্যাপার বোঝা মাত্র যত তাড়াতাড়ি সম্ভব হরিয়ানা পুলিশ তদন্ত শুরু করে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। ওই বাড়ির প্রত্যেকটি মানুষের বয়ান রেকর্ড করা হয়। এর সাথে পুনম নিজেও বয়ান দেয় পুলিশকে। সে পুলিশকে বলে যে আমিও এখানেই ছিলাম, বিধিও আমার চোখের সামনেই খেলছিল, কিন্তু বুঝতে পারছি না ও স্টোর রুমে কি করে গেল। পুলিশ এবার যখন বাকি মহিলাদের বয়ান নেয় তখন পুলিশ জানতে পারে বরযাত্রীর সঙ্গে পুনমের যাওয়ার কথা ছিল, কিন্তু পুনম সেই বরযাত্রীতে যায়নি। পুলিশের মনে হয় কেন যায়নি পুনম। এদের মধ্যে একজন বৃদ্ধ মহিলা সে পুলিশকে বলে যে অনেকক্ষণ আগেই পুনমকে ওই স্টোর রুমেরই আশেপাশে দেখেছি, আর পুনমের কাপড়টাও কোনো কারণ ছাড়াই ভেজা ছিল। পুনম সেদিন খুব সকাল সকাল স্নান করেছে, তাই তার কাপড় ভেজার কোনো কারণ নেই। এই কথা শোনার পর পুলিশের দ্বিতীয়বার সন্দেহ হয় পুনমকে। ঠিক তারপরেই হরিয়ানা পুলিশ ওই বাড়িরই আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করে। তৃতীয়বার সন্দেহ হয় পুলিশের। তারা লক্ষ্য করে ঘটনাটা ঘটার সময় পুনম ওই ঘরের আশেপাশে ঘোরাফেরা করছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে সে খুব টেনশনে রয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও ছটফটে ভাব। এই সমস্ত ব্যাপার চলছিল। ঠিক তখনই কিছু মানুষ আলোচনা করছিল, কি জানি আমাদের পরিবারে এরকম কেন হচ্ছে, আমাদের পরিবারে এটা 4 নম্বর মৃত্যু। এই কথাটা পরিবারের লোকজন আলোচনা করার সময় কথাটা পুলিশ অফিসারের কানে যায়। পুলিশ অফিসার ওই পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, 4 নম্বর মৃত্যুর মানেটা কি। তখন পরিবারের লোকজন পুলিশকে বলে যে এর আগেও 3 জন বাচ্চার সাথে একই ঘটনা ঘটেছে। আগের 3 জন বাচ্চাও খেলতে গিয়ে জলে ডুবে মারা গিয়েছে, এবং প্রত্যেকের বয়স 6 থেকে 11 বছরের মধ্যে। এই কথা শোনার পর হরিয়ানা পুলিশের ওই অফিসার খুব অবাক হয়ে যায়। পুলিশের খুব সন্দেহ হয় পুনমের ওপর। ঠিক এরপরেই পুনমকে জিজ্ঞাসাবাদের নাম করে সেখান থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার পর শুরু হয় কঠিন জিজ্ঞাসাবাদ। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করে হরিয়ানা পুলিশ। পুলিশের এই সমস্ত প্রশ্ন শুনে ঘাবড়ে যায় পুনম। কিছুক্ষণের মধ্যেই সে স্বীকার করে যে সে নিজেই মেরেছে বিধিকে। পুলিশ এখানে ভাবে যে খুব কম সময়ের মধ্যেই তারা এই কেসকে সলভ করে ফেলেছে। পুলিশের কাছে এই স্বীকারোক্তি যখনই পুনমের বাড়ির লোক জানতে পারে, তাদের তখন 2023 থেকে 2025 পর্যন্ত সমস্ত ঘটনা মনে পড়ে যায়। তারা একটা জিনিস মেলায় যে যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখন একমাত্র পুনমই বাড়িতে ছিল। খুব সন্দেহ হয় পরিবারের। এই ব্যাপার বোঝা মাত্র পরিবারের সমস্ত লোকজন হরিয়ানা পুলিশের ওই থানাতে গিয়ে পৌঁছায়। পরিবারের লোকজন পুলিশকে জানায় 11 বছরের ইশিকা, 3 বছরের শুভম এবং 6 বছরের জিয়ারও জলে ডুবে মৃত্যু হয়েছে। ব্যাপার শুনে ওই পুলিশ অফিসারের মনে হয় খুনের প্যাটার্নগুলো সমস্ত এক। এটা কি করে সম্ভব? আবার দ্বিতীয়বার পুলিশ টিম জিজ্ঞাসাবাদ শুরু করে পুনমকে। কিছুক্ষণ না করার পর সমস্ত দোষ স্বীকার করে নেয় পুনম। পুনম বলে, হ্যাঁ আমি সবাইকে মেরেছি। পুলিশ জিজ্ঞাসা করে কেন, তারা কি দোষ করেছিল। তখন পুনম পুলিশকে বলে যে ওদের সুন্দরতা দেখে আমার খুব রাগ হয়। সুন্দর বাচ্চা দেখলে সে কখনোই সহ্য করতে পারে না। এটাই হচ্ছে আমাদের সমাজে একটা মায়ের কাহিনী। আমার মনে হয় পুনম নিশ্চয়ই মানসিক ভারসাম্যহীন, না হলে একটা মায়ের পক্ষে এমন ঘটনা ঘটানো প্রায় অসম্ভব। সমস্ত ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিজের বাচ্চাদেরকে খুব সাবধানে এবং সতর্কে রাখুন, নিজেরাও সাবধানে সতর্কে থাকুন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।